প্রণয়ের সাতফোড়ন পর্ব ৫। চারপাশ একদম নিশ্চুপ, কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। শুধু দূর থেকে অনেকগুলো মানুষের হেঁটে আসার পায়ের শব্দ শোনা যাচ্ছে, যেগুলো শুনতে কিছুটা শুকনো পাতার পা ফেলাতে যে মর্মর শব্দের সৃষ্টি হয় ঠিক তেমন। মায়া মাটিতে পড়ে যাওয়ার ফলে পা অনেকটা মচকে যায়। সিক্ত ভেবে নিয়েছিল আজই হয়তো সব শেষ, কিন্তু না, মায়া হার মানেনি। শত কষ্ট করেই হোক না কেন সে সিক্তর সাহায্যে জঙ্গলের ঠিক অন্য পথ, যে পথটায় ঘন জঙ্গলের শুরু, সেদিকে চলে যায়। মায়া হাঁটতে পারছে না দেখে সিক্ত মায়াকে কোলে নিতে চাইলেও মায়া এতে বাধা দেয়, কিন্তু এতে আর জোর করে না। মায়া আর সিক্ত দুজনে মিলেই একটা ঝোপের আড়ালে গিয়ে লুকায়। এতক্ষণে তারা চুপচাপ থাকার পরেও যখন গ্রামবাসীর কারো আসার আওয়াজ পায় না, তখনই তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেই অনেকগুলো পায়ের আওয়াজের শব্দ শুনতে পায়। তখনই তারা বুঝতে পারে গ্রামবাসী তাদের খুঁজতে সেখানে চলে এসেছে। যদিও পায়ের আওয়াজগুলো খুবই তীক্ষ্ণ, মনে হচ্ছে খুব সাবধানের সাথে সবাই চারপাশ খুঁজছে। এদিকে পায়ের আওয়াজ তাদের দিকে এগিয়ে আসতেই সিক্ত মায়ার মুখ জোরে চেপে ধরছ। কি কারণে ধরেছ সেটা হয়তো সে নিজেই জানে না, কারণ মায়া তখন কোনো প্যানিকই করছিল না। তবে মায়া বুঝতে পারছিল সিক্ত ধরা পড়ে যাওয়ার ভয়েই হাইপার হয়ে তার মুখ চেপে ধরেছে। এদিকে পায়ের প্রচণ্ড ব্যথা, আর অন্যদিকে সিক্তর এসব বিরক্তিকর কাজকর্ম। মায়া এতে প্রচণ্ড বিরক্ত হলেও সেটা এই সিচুয়েশনের কারণে আর প্রকাশ করলো না। কিছুক্ষণ পর গ্রামবাসীর মধ্যে কেউ একজন বলে উঠল, বহুত হইছে খোঁজাখুঁজি, আমার মনে হয় হালার পোলা মাইয়া দুইটা এখান থেকে চইলা গেছে, আর খুঁজা লাভ নাই। হ হ ঠিক কইছে, শয়তান দুইটা অল্পের জন্য বাইচা গেল, আর একটু আগে বুঝতে পারলে দুইটারে উচিত শিক্ষা দিতাম। হইছে হইছে, যা হওয়া তা হয়ে গেছে, এখন সবাই যার যার বাড়ি চলো। আরেকবার ওদের এই গ্রামের আশেপাশে দেখলেই ওগর বুঝাই দিমু আমরা কি জিনিস। এসব নানান কথাবার্তা শেষে পুরো গ্রামবাসী গ্রামের দিকে যাওয়া শুরু করলো। একটা সময় পর দুটো পুরো জঙ্গলটা আবার নিশ্চুপ হয়ে যাওয়াতে মায়া আর সিক্ত বুঝতে পারলো তারা এখন বিপদমুক্ত, কিন্তু সাথে সাথে তারা ঝোপ থেকে বেরিয়ে এলো না। কিন্তু অনেকক্ষণ অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন মায়ার মুখ থেকে হাত সরালো না, তখন মায়া বিরক্তিতে সিক্তের হাতে কিছুটা জোরে চিমটি দিল। চিমটির কারণে হাত কিছুটা ব্যথা পাওয়াতে সিক্ত সাথে সাথেই মায়ার মুখ থেকে হাতটা ছড়িয়ে নিয়ে বলল, এই মেয়ে পাগল হয়ে গিয়েছো নাকি? আমার হাতে কামড়ে দিলে কেন? কামড় না, চিমটি দিয়েছি। আর পাগল আমি না আপনি। হাতে ব্যথা দিলে তুমি আবার আমাকে পাগলও বলছো তুমি। আমি করেছিটা কি? না না, আপনি তো কিছুই করেননি, শুধু ধরা পড়ে যাওয়ার ভয়ে থাকা। আর না বলি এটা বলুন, আপনি আমার মুখ কেন চেপে ধরেছিলেন? কেন আবার? আমার মনে হলো তুমি আর সব মেয়েদের মতো এমন সিচুয়েশনে ভয়ে চিৎকার করে দিবে, আর তাতেই আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যেত। এই জন্যই তো ভয় আমি না আপনি পাচ্ছিলেন। এই জন্যই তো একটু আগে কোনটা কামড় আর কোনটা চিমটি সেটা ভুলে গিয়েছিলেন। আর আমি কি কোনো আওয়াজ করেছিলাম যে আপনি আমার মুখ চেপে ধরবেন?
আর আমাকে অন্য সব মেয়েদের মতো ভাববেনই বা কেন? তোমাকে অন্য সব মেয়েদের মতো ভাববো না তো কি ভাববো? শেওড়া গাছের মগ ডালে বসে থাকা 2 বছরের পুরনো পেতনি নাকি ভিন গ্রহ থেকে আসা এলিয়েন? শিকতর এমন কথায় মার মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গেল, কিন্তু বরাবরের মতো নিজেকে ভেতরে ভেতরে শান্ত করার চেষ্টা রয়েছে। এদিকে মায়া কিছু বলছে না দেখে সিক্ত আবার বলল, কি হলো, কথা বলছো না যে? হাওয়া শেষ হয়ে গেল নাকি? হা হা। পৃথিবীতে থাকা কিছু বিরক্তিকর পাগলদের সাথে তর্ক করা আমার পছন্দ না। হ্যাঁ সেটাই, এখন তো পছন্দ। 1 সেকেন্ড, তুমি আমাকে কি বললে? হাউ ডেয়ার ইউ? মায়ের কথা সিক্তর বোধগম্য হতেই বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ তারা দুজন মাটিতেই বসেছিল। এদিকে মায়ের পায়ের ব্যথার কারণে নিচেই বসে আছে, আর সিক্ত কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে বিরক্তি আর রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে থাকার পর বলল, খুব তো মুখে খই ফুটিয়েছ, কাজের কথা তো কখনো ঠিক মতো বলো না। প্রয়োজনীয় প্রশ্ন করলে মুখে তালা লাগিয়ে রাখো, আর এখন আমাকে একা পেয়ে যা তা বলে যাচ্ছ। সবার সামনে তো এমন ভাব দেখাও যে তুমি দুধে ধোয়া তুলসী পাতা, আর এখন ম্যানার্স ভুলে গিয়ে তোমার সিনিয়রকে আমি যদি দুধে ধোয়া তুলসী পাতা সেজে থাকি, তাহলে আপনিও তো কিছু কম না। ভাব দেখান, কোনো মেয়েকেই পাত্তা দেন না, আর আমাকে পেলেই আপনার আসল রূপ বেরিয়ে আসে, তাই না? আপনার সব ফ্রেন্ড আর ভার্সিটির ওই সব ব্রেনলেস মেয়েগুলো যারা আপনার মতো, ওরা যদি জানতো তাদের শো কল্ড বন্ধু বা ভার্সিটির বড় ভাই কিংবা শো কল ক্রাশ মিস্টার মিস্টার শিখ তো কতটা বদের হাড্ডি। জাস্ট স্টপ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মায়া। সেটাই, আর আমি বুঝতে পারছি না আমার হলোটা কি। আমি আমার লাইফে যত টানা কথা বলাটা প্রয়োজন মনে করেছি, সেখানে শুধু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিভাবে আপনার সাথে এতক্ষণ বাজে টাইম ওয়েস্ট করেছি সেটাই তো আমার মাথায় ঢুকছে না। চেঞ্জ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার সাথে থেকে থেকে এখন আমার নিজেকে সত্যি পাগল মনে হচ্ছে। আমি রাহিয়ান রহমান শিখতো শেষে যে এমন করুণ দশা হবে সেটা ভাবতেই পারিনি। কথাটা প্রথমে সিরিয়াসভাবে বললেও শেষের দিকে এসে একটা শয়তানি হাসি দিয়ে হাসতে লাগলো। মায়া বুঝতে পারলো শিখতো আবারও ফাজলামি শুরু করেছে। মিস্টার শিখতো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আপনার ফাজলামো শেষ হলে এখন এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন। হয়েছে হয়েছে, এভাবে আর অসহায়দের মতো তাকিয়ে থাকতে হবে না। আমি কখন অসহায়দের মতো তাকিয়ে রইলাম? আর থাকবই বা কেন? কারণ ছাড়া পা মচকিয়ে বসে আছো। এখন তো অসহায়দের মতো বলবে, শিখতো ভাইয়া প্লিজ আমাকে কোলে করে এখান থেকে নিয়ে চলুন। অথচ যখন তখন হেল্প করতে চেয়েছিলাম তখন ভাব দেখিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এলে। শিকতর এসব অযৌক্তিক কথাবার্তা শুনতে মায়া নিজের মেজাজ দাঁতে দাঁত খিঁচে মুখ বন্ধ করে সহ্য করছে। মায়া সহজে রেগে যাওয়ার মেয়ে না, সব কিছু খুব ভেবে চিন্তে করে, কিন্তু সিক্তর সাথে এই কিছুদিনের পরিচয় যেন সব কিছু উলট পালট হয়ে গিয়েছে। তার এতদিনের শান্তশিষ্ট স্বভাবের যেন নানা পরিবর্তন আসা শুরু হয়েছে, আর এসব কিছুর জন্য দায় সে সিক্তকেই ভাবছে। আর যখন যথাসম্ভব চেষ্টা করছে যেন অন্য করো অন্য কারো কোনো কারণে
যেন তার জীবনের বিন্দু পরিমাণ পরিবর্তন না ঘটে এই অনাকাঙ্ক্ষিত মানুষটির আগমনে। তার জীবনের এতদিনের সাধনা তো আর এই কয়েকদিনেই শেষ হয়ে যেতে পারে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, আপনাকে দেখে কেউ বলতে পারবে না যে আপনি এত বেশি বাজে বকতে পারেন। আপনার কাছে না আমি তখন সাহায্য চেয়েছি না এখন চাইবো। আমার প্রবলেমের সলিউশন আমি নিজেই বের করতে পারি। হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি এই ভাঙা পা নিয়ে একা একাই ঢাকায় ব্যাক করতে পারবে? কথাটা বলতে বলতেই সিক্ত বুকে হাত গুজে বড় একটা গাছের সাথে হেলান দিল। আপনাকে কে বলল এই ভাঙা পা নিয়ে আমি ঢাকায় ব্যাক করব? তো কি করবে? এখানে আশেপাশে তুমি হসপিটাল পাবে ভাবছো? হা হা। আর কিছুক্ষণ এখানে থাকলে গ্রামবাসী আমাদের ধরে তোমার সাথে সাথে আমার হাড় হাড্ডি গুলো ভেঙে দিবে। শোনো, আর জেদ না করে আমি যেটা বলছি সেটা করো। যেখানে বসে আছো সেখানেই বসে থাকো। আমি তোমার পাটা শুধু একবার জোরে ঘুরিয়ে দেব, তাতেই দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তবে একটু ব্যথা সহ্য করতে হবে আর কি। প্রয়োজন নেই আপনার সাহায্যের। ঠিক আছে, আমি তাহলে তোমাকে ঠিক 30 সেকেন্ড সময় দিচ্ছি। এর মধ্যে তুমি সলিউশন নেবে। তুমি কি করবে? হয় আমি যেটা করতে চাচ্ছি সেটা করতে দিতে হবে, তারপর এখান থেকে আমার সাথে যেতে হবে। তা না হলে এখানে একা একাই বসে থাকো আর আমি একাই ঢাকা চলে যাব। আর তখন গ্রামবাসী তোমাকে ধরে নিয়ে যাবে। শুনেছি ওই গ্রামে নাকি একটা পাগল আছে। তার নাকি একটা বউ ছিল, সে অনেক বছর আগেই মারা গিয়েছে। এই জন্য পাগলটা নাকি শুধু মেয়েদের বিয়ে করে বউ বানাতে চায়। তোমাকে ধরে নিয়ে গেলে হয়তো তার সাথেই তোমার বিয়েটা দিয়ে দিবে। দাঁত থাকতে নাকি মানুষ দাঁতের মর্ম বোঝে না। আমার মতো হ্যান্ডসাম ছেলে তোমার জামাই না হয়ে শেষে কিনা ওই বুইড়া পাগল তোমার জামাই হবে। ভাবতেও তোমার জন্য কষ্ট লাগছে। হা। সিক্ত কথাবার্তা শুনে মায়ারও যেন হাসি পেল। আর মায়া মুচকে মুচকে হাসছে দেখে সিক্ত বলল, আমি মোটেও হাসির কথা বলিনি। যখন সত্যি এমনটা হবে তখন কেঁদেও কুল পাবে না। যাই হোক, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার তুমি নাও। আমি তো হাসছিলাম এই ভেবে যে শেষে কিনা আপনি নিজেকে দাঁত হিসেবে সমর্থন করেছেন। কথাটা বলতে বলতেই মায়া যা করলো তা দেখে সিক্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মায়ার এমন কাজ দেখে সে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু তার বিস্ময়তা প্রকাশ করলো না। মায়া কথা বলতে বলতেই নিজের বাম পাটা তার কোলের কাছে এনে নিজেই পায়ের মাথাটা ধরে জোরে এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে দিল। মায়ার পাটা হালকা ভাবে মচকালেও ঠিক ছিল, কিন্তু যেখানে পাটা বাজেভাবে মচকে গিয়ে লাল হয়ে ফুলে গিয়েছে সেখানে মায়া এই কাজ কিভাবে করলো সেটাই সিক্ত বুঝে উঠতে পারছে না। সাধারণত মেয়েরা এমন পরিস্থিতিতে কান্নাকাটি করেই, পারলে নিজেকে ভাসিয়ে দেয়। আর এখানে মায়া কিনা কোনো রকমের কান্না করা তো দূরের কথা, হালকা কোনো আওয়াজও বা মুখে অঙ্গভঙ্গিও পরিবর্তন করলো না। একদম স্বাভাবিক। সিক্তর এসব চিন্তা ভাবনার মাঝেই মায়া সোজা হয়ে দাঁড়িয়ে সিক্তকে বলল, নিন, আপনার আশায় পানি ফেলে দিলাম। এই বুইড়া বেটা আর আমায় জামাই হচ্ছে না। কি হলো, এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো আর আমাকে কোনো হেল্প করতে হচ্ছে না। হ্যাঁ,
তাই তো দেখছি। আমার সত্যি বোঝা উচিত ছিল। তুমি আর সব মেয়েদের মতো না। তোমাকে স্বাভাবিক ভাবটাই আমার ভুল ছিল। কিছুক্ষণ থামার পর সিক্ত আবারও বলল, আসলে তুমি সত্যিই ওই শেওড়া গাছের মগডালে বসে থাকা 200 বছরের পুরনো পেতনি। জীবনে তোমাকে নিয়ে অনেক প্যারা সহ্য করতে হবে দেখছি। এখন চলো। কথাটা বলেই সিক্ত একটা শয়তানি হাসি দিয়ে হাসতে হাসতে সামনের দিকে এগোতে লাগলো। আর মায়াও সিক্তর কথা শুনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে মুচকি হাসি দিয়ে সিক্তর পেছন পেছন যেতে লাগলো। অনেকক্ষণ হেঁটে হেঁটে পথ পাড়ি দেবার পর তারা দুজন কিছুটা শহর এলাকার দিকে চলে এলো। একেবারে শহর বললেও ভুল হবে, কারণ এই জায়গাটা পাহাড়ের রাস্তার একপাশের বড় জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে কয়েকটা দোকান আর মোটামুটি অনেক মানুষজন দেখা যাচ্ছে। আর এখানে এসেই সর্বপ্রথম তাদের একজন ভদ্রলোকের সাথে দেখা হয়। এরপর সিক্ত তাদের সমস্যার কথা লোকটিকে জানায়। সিক্তর কাছে কোনো টাকা পয়সা না থাকায় লোকটি তাদের ফ্রিতে খাবারের ব্যবস্থা করলো। সামনে থাকা একটি ছোট দোকান থেকে তাদের এইটুকু পথ আসতেই প্রায় দুপুর হয়ে গিয়েছে। আর খিদেও পেয়েছে দেখে যেটুকু খাবার কপালে জুটেছে তাই দুজনে খেয়ে নিল। তারা দুজন অবশ্য এই পথটুকু নানান কথা কাটাকাটি, ফাজলামি আর ঝগড়া করেই এসেছে, তাই এত দূর আসতে তাদের এত বেশিও সমস্যা হয়নি। এদিকে সিক্ত একবার তার ফোন চেক করতে গিয়ে দেখলো ফোন বন্ধ হয়ে গিয়েছে, যা বর্তমানে কোনো কাজের না। এরপর লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো এখানে কোনো বাস বা অন্য কোনো যানের দেখা পাওয়া যাবে কিনা, যাতে করে তারা দুজনে ঢাকায় ফিরতে পারে। তখন লোকটি বলল সন্ধ্যার দিকে একটা বাস আছে, তারপর আর এখানে কোনো বাস আসবে না, আবার আগামীকাল ভোরে আসবে। এরপর তারা দুজনে সেখানেই অপেক্ষা করতে থাকে। একটা সময় পর সন্ধ্যা নেমে এলে বাসেরও দেখা মেলে। ভদ্রলোকটি নিতান্তই ভালো ছিল দেখে তাদের জন্য সে 2টা টিকিটেরও ব্যবস্থা করে দেয়। এর মাঝে ভদ্রলোকের সাথে মায়া সিক্তর ভালোই পরিচয় হয়ে যায়। আর এতক্ষণ তারা নানান আড্ডাতেই মেতেছিল। আর এক সময় মায়া সিক্ত জানতে পারে লোকটি আসলে এখানকার বাসের ম্যানেজার। আর এখানে কোনো বাস কাউন্টার নেই, তবে সেই ছোট দোকানের সামনে একপাশে থাকা ছোট টেবিল আর চেয়ারে বসেই তিনি সবকিছু সামলান। আর তিনি মুসলিম হওয়ায় এখানকার সবাই তাকে জহুরুল মিয়া নামেই চেনে। একটা সময় পর লোকটি তাদের সিট বুঝিয়ে দেয় আর মায়া সিক্ত লোকটিকে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানায়। গাড়ি চলছে তার আপন গতিতে, তার চলার গতিতে নেই কোনো বাধা। জানালা দিয়ে সাই সাই করে বাতাস ঢুকে পুরো বাস ছড়িয়ে যাচ্ছে। জানালার কাছে মাথা লাগিয়ে চোখ বুজে আছে মায়া, কি যেন গভীর চিন্তায় আবার মগ্ন সে। এই মুহূর্তে তাকে দেখলে মনে হবে বাহির থেকে জোরে জোরে আসা বাতাসেও যেন তার কাছে মিষ্টিময় কিছু, যা সে অনুভব করছে গভীরভাবে। আর এদিকে সিক্ত মাথার পেছনে 2 হাত দিয়ে আর চোখে মায়াকে পর্যবেক্ষণ করছে আর নিজে নিজেই এসব কল্পনায় ভেবে যাচ্ছে। এখন প্রায় রাত 8টা বাজতে চলল। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে নিশ্চিত সকাল হবে। আর পথে কোনো বাধা থাকলে তো সকাল 9টা 10টাটাও পেরিয়ে যেতে পারে। কত দেরি হবে সেটা মূল কথা না, এত বাধা বিপদের পরেও যে বাড়ি ফিরতে পারবে এটাই তো অনেক। এদিকে সিক্ত মনে মনে ভাবছে মায়া অন্য সব মেয়েদের থেকে একটু আলাদা হলেও সে একটা মেয়ে। যদিও সিক্তর মনে হয় মায়া তার এই বৈশিষ্ট্য কখনোই
তার কাজকর্মে প্রকাশ করতে চায় না। তার কাজকর্ম, স্বভাব আচরণ বরাবরই তাকে অন্য সবার থেকে আলাদা করে। কিন্তু এই সমাজে একটা মেয়ে যত যাই করুক না কেন, সবাই তো তাকে মেয়েই ভাববে। মেয়ে ভাবা বা না ভাবা সেটা বড় কথা নয়, একটা মেয়েকে যে বেশিরভাগ মানুষ এইসব কুনজরে কিংবা অবলা ভাবে, সেটাই হচ্ছে প্রধান সমস্যা। মায়ার জীবনের অতীত যে খুব ভালো কিছু নয়, সেটাও এতদিনে সিক্ত ভালোভাবেই বুঝতে পেরেছে। তবে ঘটনা আসলে কতদূর সেটা এখনো ঠিক তার কাছে পরিষ্কার নয়। সিক্ত তার লোকজন নিয়ে মায়ার আড়ালে তার জীবনের সকল ইনফরমেশন কালেক্ট করতে চাইলেও এতে সে পুরোপুরি সফল হয়নি। পুরোপুরি বললে ভুল হয়, কারণ সিক্তর মতে মায়ার জীবনের কাহিনীটা অনেক দীর্ঘ। আর সে যতটুকু ধারণা করেছে বা জানতে পেরেছে তা আসলে কোনো কিছুই না। সিক্ত শুধু প্রথমে এতটুকু জেনেছিল যে মায়ার বাবা মা মারা যাওয়ার পর থেকেই মায়ার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। একটা সময় মায়াও নাকি অন্য সব মেয়েদের মতো স্বাভাবিকভাবেই থাকতো। তার জীবনে সব সময় আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকতো। এর চেয়ে বড় কথা, সে এমনটাই থাকতেই পছন্দ করত। আর সেই মেয়েই নাকি আজ এমনভাবে পরিবর্তন হয়েছে যে, আচ্ছা, এমনটা কি শুধু ওর বাবা চলে যাওয়ার কারণেই, নাকি আরো অন্য কিছু? বাবার খুব অতি আদরের মেয়ে ছিল মায়া। তার জীবনের তার বাবাই ছিল জীবনের মুখ্য বিষয়। যদিও তার মতো সব মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি তাদের বাবাই হয়, কিন্তু শুধু বাবার মৃত্যুর কারণে এতটা পরিবর্তন। প্রথমে সিক্ত এমনটা ধারণা করেছিল, কিন্তু এখন তার চিন্তা ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। ব্যাপারটা স্বাভাবিক হলেও হতে পারত, কিন্তু সিক্তর কোনো কেন যেন এমনটা মনে হচ্ছে না। কারণ প্রথমে সে ভেবেছিল তার মতো মায়াও হয়তো বাবা মা দুজনেই নেই, কিন্তু পরে খবর নিয়ে জানতে পারে তার মা এখনো এই পৃথিবীতে বেঁচে আছে। কিন্তু কোথায় আছে, আর মায়ার থেকে দূরেই বা আছে কেন, এসব কোনো কিছুই জানতে পারেনি সে। আর এখনো অজানা রয়ে গিয়েছে সিক্তর চিন্তা ভাবনার জগতে ঘুরতে থাকা শত প্রশ্নের উত্তর। আর যে করেই হোক এই প্রশ্নের উত্তর সে বের করবেই। আর সাথে সাথে তার নিজের জীবনের অতীতের রহস্য, নিজের বাবা মায়ের মৃত্যুর রহস্য। মায়ার মনে হতে পারে সিক্ত আর সবার সাথে এরকম, আর মায়ার সাথেই বা কেন ভিন্ন? ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় হলেও হতে পারত, কিন্তু না। সিক্ত নিজ ইচ্ছাতেই মায়ার সাথে বেশি বেশি মিশতে চাচ্ছে, যাতে তার রহস্যের সমাধান করতে পারে। আর যেহেতু মায়া প্রচুর চাপা স্বভাবের মেয়ে, তাই এর সাথে না মিশলে সিক্ত কখনোই তার উত্তর খুঁজে পাবে না। কিন্তু একদিকে প্রশ্ন থেকেই যায় যে এতে সিক্তর লাভটা কি? মায়া তো তার তেমন কেউ না। কিছুদিনের পরিচয়ে তার জীবনের সাথে নানা মুহূর্তে নানা ঘটনায় জড়িয়ে যাওয়া একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, এছাড়া তো আর কিছু নয়, তাই না? এভাবে এসব ভাবতে ভাবতেই একটা সময় সিক্ত ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়াও জানালার কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এভাবে ঘুমাতে ব্যথা পাওয়ার আশঙ্কা থাকায় সিক্ত মায়ার মাথাটা আস্তে করে নিজের কাঁধে রাখলো। একটা সময় পর দুজনেই গভীর নিদ্রায় শয়িত হলো। ভোর সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকায় মায়া ভোর বরাবরের মতো বেলাতেই জেগে যায়। আর নিজের অবস্থান বোধগম্য হওয়ার সাথে সাথেই নিজেকে ঠিক করে জানালার কাছে গিয়ে বাহিরের
ভেতরের প্রকৃতি অনুভব করতে থাকে আর নিজের উপর বিরক্তি নিয়ে মনে মনে ভাবতে থাকে সিক্তর সাথে থেকে থেকে আজ তার এত পরিবর্তন হয়েছে যে সে তার নিজের অবস্থানও নিয়ন্ত্রণে রাখতে পারছে না। মূল কথা সে ভাবছে সে নিজেই হয়তো সিক্তর কাঁধে মাথা রেখেছিল, কারণ তার মতে সে ঠিক সেভাবেই ঘুমায়, সেভাবেই থাকে। সজ্ঞান ছাড়া তার ঘুমের অবস্থান কখনোই পরিবর্তন হয় না। তাহলে অথচ তার মাথা থেকে এটা বেরিয়ে গিয়েছে যে তার পাশে থাকা ব্যক্তিটিও যে এমন কাজ করতে পারে। আর তার এভাবে ঘুম থেকে উঠে জানালার কাছে আসা সেও অনুভব করছে। তাই তো চোখ বুজে থাকা অবস্থাতেও সে মুচকি মুচকি হাসছে। অবশেষে বাস তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। রাস্তায় বাস আটকে থাকায় দেরি হওয়ার কারণে বাস এসে ঢাকায় 10:30টার দিকে পৌঁছালো। এরপর দুজনেই বাস থেকে নেমে এলো। লাইফে এমন জার্নি তাদের দুজনের কাছে অনেকটা নতুন। বাস থেকে নামার পরে বাস স্টেশনে সিক্ত তার ভার্সিটির একজন জুনিয়রকে দেখতে পায়। ছেলেটির নাম রাকিব। আর ছেলেটা সিক্ত আর সাদাবকে খুব পছন্দ করে। আর তাকে দেখেই সিক্ত মনে পড়ল এর কাছে সাদাবের নাম্বার নিশ্চয়ই আছে। সিক্ত জীবনে শুধু তার বাবা মায়ের ফোন নাম্বারই মুখস্থ করেছিল, কারণ তার বাবা মাকে ছোট থাকতে বলেছিল জীবনে বিপদে পড়লে এই নাম্বার কাজে আসবে। কিন্তু আজ তাদের সেই নাম্বারের কোনো প্রয়োজন নেই। এরপর আর সিক্ত কখনো কারো ফোন নাম্বার মনে রাখার চেষ্টা করেনি। এমনকি নিজের ফোন নাম্বারও হয়তো সে মাঝে মাঝে ভুলে যায়। তার কাছে জীবনের সব কিছু সেই দিনই শেষ হয়ে গিয়েছে যেদিন তার বাবা মাকে তাকে ছেড়ে চলে গিয়েছে। নতুন করে তার জীবনে হাজার বিপদ এলেও আজ তার কোনো কিছুতেই পরোয়া করতে রাজি নয়। এরপর রাকিবের দেখে শিখত আর দেরি না করে রাকিবের কাছ থেকে ফোন নিয়ে সাদাবের সাথে যোগাযোগ করলো। সাদাবকে গাড়ি আনতে বলায় সাদাব আর দেরি না করে যথাসম্ভব তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সিক্তর দেওয়া লোকেশনে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই সাদাব প্রথমে দৌড়ে এসে সিক্তকে জড়িয়ে ধরলো আর কিছু না ভেবেই সিক্তর গালে চুমু খেলো। এসব দেখে মায়া স্বাভাবিক থাকলেও সিক্ত প্রচণ্ড বিরক্ত হয়ে সাদাবকে বলল, শালা থাম, কি করতেছিস? সবার সামনে আমাদের এখানে ফেলে রেখে আমাদের না নিয়ে বাস নিয়ে চলে আসলি, আর এখন এসব ঢং শুরু করছিস। আমার কোনো বোন থাকলে আমি সত্যি সত্যি ওর সাথে তোর বিয়ে দিয়ে তোর শালা হয়ে যেতাম, কিন্তু কপাল খারাপ, আমার কোনো বোন। এই 1 মিনিট, আমার বোন আছে তো? এই 1 মিনিট, আমার একটা বোন আছে তো? তোর আবার বোন আসলো কই থেকে? নাকি আঙ্কেল আবার? চুপ কর শালা, তা হবে কেন? মায়া আছে না? হুট করে দুই বন্ধুর কথোপকথনে মায়া নিজের নাম শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এমনিতেই সারা রাত জার্নির পর এই দুই বন্ধুর উদ্ভট আলোচনা শুনে মায়া কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারছে না। এখানে আবার মায়া আসলো কই থেকে? আরে ও আমাকে ওর ভাই বানিয়েছে আর আমি ওকে বোন, তাহলে ও তো আমার বোনই। আর তুই যদি ওকে বিয়ে, তোর আজাইরা পেঁচাল শেষ হলে মুখ বন্ধ কর। এখন এটা বল, তুই ওই বাসে থাকা সত্ত্বেও ড্রাইভার কিভাবে আমাদের আমাদের না নিয়েই বাস ছাড়লো? তুই কই ছিলি তখন? এখন এটা বলবি না? কখনো তুই ঘুমিয়েছিলি? আমার ওপর রাগ করছিস কেন? আমি তো সত্যিই ঘুমিয়েছিলাম। সব ঘটনা ঘটিয়েছে তো তোমার ওই প্রাণের বন্ধু। মানে কি?
কার কথা বলতে চাচ্ছিস? কার কথা আবার? তিহান। তিহানের নাম শুনে সিক্ত স্বাভাবিক থাকলেও মায়া কিছুটা অবাক হলো। তাই সাথে সাথেই সাদাবকে জিজ্ঞেস করলো, কিন্তু তিহান ভাইয়া এমনটা কেন করবে? ভাইয়া তো আপনাদের বন্ধু। রাস্তার মাঝে থাকা একটি দামি মার্সিডিজ ব্র্যান্ডের সাদা কালো গাড়ি বিনা বাধায় দ্রুত গতিতে চলছে। ঢাকা শহরকে জ্যামের নগর বলা হলেও এই শহরের কিছু কিছু এরিয়া রয়েছে যেখানে যানজট খুব কম বললেই চলে। সেসব এলাকাগুলোকে মূলত ভিআইপি এরিয়া বলা হয়। তেমনই এক ভিআইপি এরিয়ার ভেতর দিয়ে গাড়িটি চলছে, যেখানে আশেপাশে নেই শত গাড়ির ভিড়, আর নেই তেমন কোনো শব্দ দূষণ। সবাই সবার আপন মনে নিজের কাজে ব্যস্ত। কিন্তু এই সাদা কালো দামি গাড়িতে বসা তিনজন ব্যক্তি খুব নীরবে বসে আছে। কারো মুখে যেন কোনো কথা বলার মতো কোনো শব্দই নেই। এর অবশ্য দুটো কারণ রয়েছে। গাড়িতে বসে থাকা তিনজন ব্যক্তির মাঝেই দুইজনই গত কয়েকদিনের পরিস্থিতির পার করায় তারা সত্যিই অনেকটা ক্লান্ত। তাই এখন কোনো প্রয়োজন ছাড়া গল্পগুজব বা কথা বলার মতো এনার্জি তাদের নেই। আর যদিও বা থাকে, তবে সেটা তার আর বর্তমান পরিস্থিতির জন্য কারোরই ইচ্ছে হচ্ছে না। এর কারণে অবশ্য সেই দুটো কারণের মধ্যে একটির জন্য, আর এই কারণের জন্য দায়ী তিহান। যখন মায়া তিহানের ব্যাপারে সাদাবকে জিজ্ঞেস করলো, তখন কিছুক্ষণের জন্য সাদাবও চুপ ছিল। এরপর তাড়াতাড়ি বাসায় যাবে দেখে সিক্ত গাড়িতে ওঠার জন্য তাড়া দিতে লাগে। মায়া বুঝতে পারে তারা দুই বন্ধুর কেউই এই ব্যাপারে তাকে কিছু বলতে চাচ্ছে না। মায়াও আর বেশি জোর করে না, যেহেতু এটা তাদের তিন বন্ধুর নিজস্ব ব্যাপার। যদি তাদের মধ্যে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে তাদের মধ্যে মায়া চতুর্থ ব্যক্তি হয়ে ঢোকার প্রয়োজন মনে করে না। কিন্তু এই ঘটনার সাথে যেহেতু মায়াও জড়িত, তাই এমনকি এই ব্যাপারটাকে মায়া ছেড়ে দেবে না। তবে তার যা জানার বা করার তা সেটা গোপনেই করবে। এরপর সাদাপ আর দেরি না করে তিনজনকে নিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা এসে তাদের বিল্ডিংয়ের কার পার্কিং এরিয়ায় এসে থামলো। এরপর তিনজনই দেরি না করে লিফটে উঠে পড়লো। তবে তাদের তিনজনের মাঝেই পিনপতন নীরবতা। এদিকে মায়া খেয়াল করছিল সিক্ত আগের চেয়ে অনেক গম্ভীর হয়ে গিয়েছে। আর সাদাবকে দেখে মনে হচ্ছে সে কিছুটা রেগে আবার টেনশনেও আছে। আর মায়া, সে তো বরাবরের মতোই স্বাভাবিক। মাথার মধ্যে যত চিন্তা, যত রাগ বা প্যাচ যাই করুক না কেন, তাকে দেখে কেউ কোনোদিনই তা বুঝতে পারবে না। মাঝে মাঝে কারো এটাও মনে হতে পারে মায়া মানুষ না হয়ে রোবট হলে হয়তো ঠিক হতো। পৃথিবীর কোনো পরিস্থিতি যেন তাকে চেঞ্জ করতে পারে না। অবশেষে লিফট এসে তাদের ফ্লোরে নামলো। তারাও তা আর দেরি না করে লিফট থেকে বের হয়ে তাদের বাসার দিকে তাকাতেই তিহানকে দেখতে পেল। দেখে মনে হচ্ছে একদম স্টাইলিশ লুকে সেজেগুজে এই মধ্য দুপুরে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। মাথার চুলগুলো জেল দিয়ে সেট করা, গায়ে একটা অ্যাশ কালারের টি শার্ট আর জিন্সের প্যান্ট পরা, পায়েতে সাদা শুজ আর হাতে ঘোরাতে থাকা সানগ্লাস। বর্তমানে তিহানকে দেখলে মনে হবে খুব খুশি মেজাজেই আছে সে। মুখ থেকে হাসির রেশ যেন যাচ্ছেই না। এতক্ষণ অবশ্য তিহান বাসায় ছিল না। সেই ঘটনার পর যখন সাদাব ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে, তখন ড্রাইভার তিহানের কথা বলে। এরপর সেই পিকনিক থেকে ফেরার পর পর্যন্ত তাকে সাদাব বাসাতে আসতেই দেখেনি। অবশ্য
এটি খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তিহান বাসাতে খুব কম সময়ই থাকে। মাসের বেশিরভাগ সময় তাকে এই মেয়ে তো কখনো সেই মেয়েদের সাথে মত্ত থাকতেই দেখা যায়। আর এখন হঠাৎ করেই সাদাব তিহানকে এখানে দেখার কিছুটা অবাক হয়ে তার কাছে গিয়ে বলল, কিরে, এই মধ্য দুপুরে কোথায় যাওয়া হচ্ছে? আর বাসাতেই এসেছিস বা কখন? এসব বাদ দে, দেখ, সিক্ত আর মায়া তো ফিরে এসেছে। হঠাৎ করেই কারো আওয়াজে ধ্যান ভেঙে যাওয়াতে কিছুটা চমকে উঠল তিহান। আর একসাথে তাদের তিনজনকে সামনে দেখাতে মুখের হাসিটাও গায়েব হয়ে সমস্ত রাতের আধার যেন নেমে এলো তার চেহারায়। এদিকে সিক্ত খুব গম্ভীর চেহারা নিয়ে পলকহীন চোখে তিহানকে দেখে যাচ্ছে। আর মায়া তো মায়াই, সে চুপ থেকে আশেপাশের সব কিছু লক্ষ্য করছে। এদিকে তিহান কিছু বলছে না দেখে সাদাব আবার বলল, কিরে, তোর হাসি কোথায় উধাও হয়ে গেল? খুব তো চিল মোডে ছিলি, এখন সিক্ত আর মায়াকে ফিরে এসেছে। সাদাপের কথা শেষ হওয়ার আগেই গম্ভীরতা বজায় রেখে সিক্ত বলল, অনেক হয়েছে সাদাপ, আমি প্রচুর ক্লান্ত, এইসব নিয়ে পরে কথা হবে। আর তিহান, তুই কোথায় যাওয়ার থাকলে যা, কিন্তু রাতের মধ্যে বাসায় ফিরে আমার রুমে দেখা করবি, তোর সাথে কথা আছে। কথাটা মায়ার মাথায় থাকে যেন। আর মায়া, আমার মনে হয় তোমার এখন রুমে গিয়ে রেস্ট নেওয়া উচিত। সিক্তর সম্পূর্ণ কথাতেই যেন এক রাগ আর গম্ভীরতার মিশ্রণ ছিল। তাই সাদাপ ও সিক্ত নিষেধাজ্ঞার সাথে সাথেই চুপ করে যায়। আর মায়াও এই ব্যাপারে এখন ইন্টারফেয়ার করতে চাচ্ছে না। তাই সে তার বাসার দরজা খুলতে লাগলো। এই অ্যাপার্টমেন্টের সব বাসার দরজাতেই ডিজিটাল লকের ব্যবস্থা রয়েছে, যেগুলো হয় পাসওয়ার্ড নয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হয়। তবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খোলার ব্যবস্থা পুরো অ্যাপার্টমেন্টে শুধু মায়ার বাসার দরজাতেই রয়েছে। এটি অবশ্য মায়ার দিদুন আলাদা ভাবে ব্যবস্থা করে লাগিয়েছে, তাই তার বাসার দরজাটা খুলতে বেশি দেরি লাগলো না। আর এদিকে সিক্ত তার কথা বলা শেষ করে যখনই পাসওয়ার্ড দিয়ে বাসার দরজা খুলতে লাগলে তখনই তিহান বলে উঠল, প্লিজ সিক্ত, আমাকে মাফ করে দে, সত্যি বলছি, এতে আমার কোনো দোষ নেই। তুই তো জানিসই তানিয়া আর জেসিয়া আমাকে যা করতে বলে আমি তাই করতে বাধ্য। ওরা বলেছিল শুধু যেন মায়াকে ফেলে রেখে আসার ব্যবস্থা করি, কিন্তু সেখানে সে যে মায়ার সাথে তুইও থাকবি সেটা আমি সত্যিই জানতাম না। সিক্ত তিহানের সব কথাই শুনছিল, তবে তা দরজার দিকে মুখ করে। আর যখনই তিহানের কথা শেষ হলো তখনই সিক্ত পেছন ফিরে সরাসরি মায়ার দিকে তাকালো। মায়া তখনও তার বাসায় যায়নি, কেবলমাত্র দরজা খুলে ভেতরে ঢুকে দরজা লাগাবে তখনই তিহানের কথা শুনে আটকে যায়। এদিকে অবশ্য তারা তিন বন্ধুই ভেবেছিল মায়া হয়তো তার রুমে চলে গিয়েছে, কিন্তু এখন তিহানের এমন কথা শুনে মায়া কি ভাববে এ নিয়ে তিন বন্ধুই যেন মনে মনে চিন্তা করছে। আর সিক্তকে দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড রাগে আর গম্ভীরতায় এখানেই কিছু করে ফেলবে, কিন্তু তার মুখ থেকে একটা শব্দ বের করছে না। নিজে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মায়া তিহানের কথা শুনে ফেলেছে দেখে সে এখন অস্বস্তি বোধ করছে, কিছু বলার ভাষা হারিয়ে বলে ফেলেছে। আর সাদাপের অবস্থাও কিছুটা এরকম বললেই চলে। কি বলে মায়াকে সামাল দেবে সে চিন্তাতেই সে আমতা আমতা করছে। সিক্তর পেছন ফিরে মায়ার দিকে সরাসরি তাকাতেই সাদাপ আর তিহানও পেছন ফিরে তাকিয়েছিল। আর এখন তাদের তিনজনের নজরই
কেননা কোনোভাবে মায়ার দিকে। তিন বন্ধুর এই বিগতিক অবস্থা থাকলেও মায়া কিন্তু বরাবরের মতোই স্বাভাবিকই রয়েছে। আর তাদের এই বেগতিক অবস্থা দেখে মায়াও আর দেরি না করে দরজা লাগিয়ে তার রুমে চলে গেল। এদিকে মায়ার দরজা লাগানো দেখে সিক্ত আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাসার দরজা খুলে তার রুমে ঢুকে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই সিক্তর থেকে জোরে আওয়াজই হলো, যা বাসার মেইন দরজা থেকে সাদাপ আর তিহান দুজনই শুনতে পেল। আসলে আওয়াজটা মূলত সিক্তর অতিরিক্ত জোরে তার রুমের দরজা লাগানোর ফলে সৃষ্টি হয়েছে, যাতে মনে হচ্ছিল আরেকটু জোরে দরজা লাগালো পুরো দরজাটাই না ভেঙে যেত। এসব দেখে তিহানের পাশাপাশি সাদাপও গলা শুকিয়ে গেল। সে শুধু তিহানের দিকে তাকিয়ে ইশারায় তাকে বাসায় ঢুকতে বলল। টিক 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 করে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। এদিকে রাত প্রায় 8টা বাজে। সময় তো তার কারো জন্য থামবার নয়। পুরো রুম নিস্তব্ধ। রুমের ভেতরে বেডের ওপর শুয়ে থাকা মানবটি সিলিংয়ে লাগা সিলিংয়ে লাগানো ঘুরতে থাকা ফ্যানের দিকে অপলকহীনভাবে তাকিয়ে রয়েছে। রুমের ভেতর আবার ফুল স্পিডে এসিও চলছে। সব কিছু মিলে পুরো রুমটাই যেন হিমঘরে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে বর্তমান আবহাওয়া অনুযায়ী যে কারো এমন রুমে বেশিক্ষণ ঠিক টিকে থাকার কথা নয়, কিন্তু সিক্ত খুব স্বাভাবিকভাবেই রয়েছে। তার কাছে এই হিমঘরটাও তুচ্ছ মনে হচ্ছে। তার শরীরে যেন কোনো কিছুই অনুভব হচ্ছে না। মনে হতে পারে অতি শীতলে হয়তো তার শরীর অবশ হয়ে গিয়েছে, কিন্তু না। সে কি ভাবছে? গভীরভাবে ভাবছে। কিছু সময় পর সারাদিনের ক্লান্তির ফলে তার চোখ দুটো বুজে এলো। একটা সময় এসে সেও গভীর ঘুমে ডুবে গেল। সেই যে দুপুরবেলা বাসায় এসে সিক্ত তার রুমে ঢুকেছিল আর সে বের হয়নি। এর মাঝে অবশ্য সাদাপ এসে তাকে দুপুরের খাবার খেতে ডেকেছিল, কিন্তু সিক্ত আসবে না, তাই সাদাপ তার খাবারটা রুমে দিয়ে যায়। কিন্তু রাতের খাবারের জন্য সাদাপ শত ডাকাডাকি করলেও সিক্ত আর দরজা খোলেনি। সাদাপ জানে সিক্ত কেমন, তাই সেও আর জোর করেনি। মায়া রুমে ঢুকে নিজেই ক্লান্তি, পায়ের অসহ্য ব্যথা সব কিছু ঝেড়ে দিয়ে পুরো বাসা পরিষ্কার করতে লাগলো। তার মতে তার আশেপাশের পরিবেশ আর সে যদি পরিষ্কার না থাকে তাহলে সে এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। মূল কথা, অপরিষ্কার থাকা তার মোটেও পছন্দ না। তাই এই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে গোসলে চলে গেল। এরপর গোসল থেকে ফিরে হালকা কিছু খাবার রান্না করে তা খেয়েই ঘুমিয়ে পড়ল। যত যাই হোক, সেও তো মানুষ। সিক্তর মতো কয়েকদিনের জার্নিতে সেও প্রচুর ক্লান্ত, তাই আর বেশিক্ষণ জেগে থেকে পরিশ্রম করা তার পক্ষে সম্ভব হলো না। কালকে আবার ভার্সিটিও খোলা রয়েছে, সেখানেও আবার সকাল সকাল উপস্থিত হতে হবে। তবে এটা মায়ের কাছে কোনো সমস্যাই না। আর কেউ হোক বা না হোক, মায়া ঠিকই ভার্সিটিতে ঠিক টাইমে উপস্থিত থাকবে। সকাল ঠিক 10:30 বাজতে চলল। ঠিক 9টা থেকে ভার্সিটির ক্লাস শুরু। 3 রুমের 3 ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেদের ড্রেস আপ ঠিক করতে ব্যস্ত তিনজনে। একজনে গায়ে করা পারফিউম তো আরেকজনে চুলে জেল লাগাতে ব্যস্ত। এর মধ্যে আবার আরেকজন সবার আগেই রেডি হয়ে গিয়েছে, বরাবরের মতোই। তার কফি ব্রাউন চুলগুলো জেল দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছে।
গায়ে আজ খুব মিষ্টি একটা পারফিউম লাগিয়েছে, যা সে বরাবরই লাগিয়ে থাকে। একটা মিন্ট কালারের টি শার্ট গায়ে দিয়ে তাতে সাদা রঙের জ্যাকেট জড়িয়েছে, সাথে কালো প্যান্ট আর সাদা শুজ। সব কিছুতেই বরাবরের মতো আজও তাকে বেশ মানিয়েছে। এমন লুক আর পার্সোনালিটির জন্যই হয়তো শত মেয়ে তার প্রেমে পড়ে। অবশ্য তাকে দেখলে মেয়েরা এমনিতেই প্রেমে পড়তে বাধ্য। অবশেষে সব কিছু ঠিকঠাক করে নিজেকে একবার আর চোখে আয়নাতে দেখে সিক্ত তার রুম থেকে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে দেখলো সাদাপো রেডি হয়ে গিয়েছে, কিন্তু তিহানের এখনো মেয়েদের মতো সাজতেই ব্যস্ত। অবশ্য একটু বেশি সাজগোজ না করলে মেয়েরা তো আর তাকে পাত্তা দিবে না, তাই না? এর মানে এটা নয় যে তিহান সাদাপার সিক্তর মতো ফর্সা নয়, কিন্তু তিন বন্ধুই মাশাল্লাহ এক একটা ফর্সার ডিব্বা। তবে সাদাপার সিক্ত একটু বেশি কিউট, কিন্তু সেটা শুধু সাদাপের মাঝেই প্রকাশ পায়, কারণ সিক্তকে তো শুধু গম্ভীর চেহারা আর অ্যাটিটিউড নিয়েই থাকতে দেখা যায়। তার মুখের হাসিটাই যেন কোনো বিরল এক জিনিস, যার দেখা শুধু সেই পায় যাকে সে তা দেখাতে চায়। আর বর্তমানে সিক্তর গম্ভীর চেহারা দেখে সাদাপ যা বোঝার বুঝে নেয়। তাই আর দেরি না করে তিহানকে সরাসরি তার রুম থেকে ডেকে নিয়ে আসে। তিহান তার রুম থেকে বের হয়ে যখন ড্রয়িং রুমে আসলো, তখন অবশ্য সিক্ত একবারও তার দিকে ফিরে তাকায়নি। এটা যে স্বাভাবিক তা তিহান আর সাদাপ দুজনই বুঝতে পারলো। তবে তিহান একটু মন খারাপ করলেও সেটাকে পাত্তা না দিয়েই সাদাপ আর সিক্তর পেছনে পেছনে যেতে লাগলো। তিনজনে বাসা থেকে বেরিয়ে লিফটের কাছে এসে লিফটের ভেতর তাকাতেই দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়ার ড্রেসআপ প্রতিদিনের মতো খুবই সাধারণ, তবে অদ্ভুত বিষয় হচ্ছে আজকেও কিছুটা সিক্ত আর মায়ার ড্রেসআপ মিলে গিয়েছে, কারণ মায়াও আজকে একটা মিন্ট কালারের স্কার্টের সাথে সাদা টপস পরেছে, সাথে সাদা আর পিঙ্ক কালারের মিশ্রণযুক্ত স্নেকার্স। আর চুলগুলো ছেড়ে দেওয়া। মায়ার চুলগুলো অবশ্য বেশি বড় না হলেও সেটা তার কোমর পর্যন্ত ঠেকেছে। মায়া সিক্তরা আসার কিছুক্ষণ আগেই লিফটের মধ্যে ঢুকেছে, আর লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই সিক্তরা চলে আসে। কিন্তু মায়াকে শুধু একবার দেখেই কোনো কিছু না বলেই লিফটে ঢুকে পড়ে, তার সাথে সাথে সাদাপার তিহানও। তবে সাদাপার তিহান মায়াকে দেখে কিছু না বললেও একটা মুচকি হাসি দেয়, যার বিনিময়ে মায়াও মুচকি হাসি দেয়। পুরো সময়টায় আর কেউ কোনো কথা বলল না। এরপর একসাথে নিচে নামতেই সিক্ত আর গাড়ির কাছে চলে গেল। তার আর বিন্দু পরিমাণ সময় নষ্ট না করে তার গাড়ির লকটা খুলে সোজা ড্রাইভিং সিটে বসে পড়ল। এটা দেখে তিহান আর সাদাপও বেশি দেরি না করে তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছে যায়। এদিকে তিহান সিক্তর সাথে কথা বলার সাহস না পেয়ে পেছনে বসে পড়ে, আর সাদাপ সিক্তর পাশের সিটে বসবে এমন সময়ই কি যেন ভেবে সে পেছনে তাকায়। তখনই দেখে মায়া একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি যেন ভাবছে, আর সাদাপ দেখলো মায়ের আশেপাশে তার গাড়িটাও নেই। এটা দেখে সাদাপ দেরি না করেই কিছুটা জোরে চিল্লিয়ে বলল, মায়া কি হয়েছে? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার গাড়ি কোথায়? কোনো সমস্যা হয়েছে কি? এমনিতেই মায়া কিছু নিয়ে চিন্তা করছিল, আর সাদাপের জোরে জোরে একসাথে এতগুলো প্রশ্ন শুনে সে কিছুটা চমকে যায়, আর সেও কিছুটা জোরে জোরে বলল, আসলে ভাইয়া, আমার গাড়িটা
তো সেই দিন পিকনিকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক জায়গায় ড্যামেজ হয়ে গিয়েছিল। আর ওটাকে তো আমি ভার্সিটিতে রেখেই পিকনিকের জন্য বাসে চড়ে গিয়েছিলাম। পরে আমি ফোন করে সেটাকে রিপেয়ারের জন্য গ্যারেজে পাঠিয়েছিলাম, কিন্তু গাড়িটা গ্যারেজ থেকে আনার কথা আমার একটুও মনে ছিল না। ও এই কথা। তো এত চিন্তা করছো কেন? আমাদের গাড়ি আছে কি করতে? আমাদের গাড়িতে চলে আসো। বেশি দেরি করলে কিন্তু ভার্সিটির ক্লাসে ঠিক টাইমে অ্যাটেন্ড করতে পারবে না। সাদাবের কথায় মায়া কিছু বলছে না দেখে সাদাব আবারও বলল, মায়া বেশি ভেবো না। সেই দিন তুমি আমার হেল্প করেছিলে, আর নয় আমরা তোমার হেল্প করলাম। দেরি হয়ে যাবে দেখে মায়া আর বেশি না ভেবে তাদের সাথে যেতে রাজি হলো। মায়া সিক্তদের গাড়ির কাছে এসে যখনই তিহানের সাথে পেছনের সিটে বসতে যাবে তার আগেই সাদাব গিয়ে তিহানের সাথে বসে পড়ল। আর সাদাব মায়াকে সিক্তর সাথে সামনের সিটে বসতে বলল। এতে মায়া কিছুটা অবাক হলো, কারণ সাদাব প্রথম প্রায় সিক্তর সাথেই বসে পড়েছিল, কিন্তু এখন মায়া আর বেশি মাথা না ঘামিয়ে সিক্তর সাথেই বসলো। এখানে সাদাবের এমনটা করার কারণটা অবশ্য তিহান যত যাই হোক তার মেয়েদের প্রতি চিন্তা ভাবনা যে কেমন সেটা সাদাবের থেকে হয়তো বেশি ভালো কেউ জানে না। এই জন্যই সে মায়াকে সিক্তর পাশে বসতে দিয়ে সে পেছনে তিহানের সাথে বসেছে। আর এদিকে শুরু থেকে সিক্ত যেমন গম্ভীর ছিল ঠিক তেমনই আছে। মায়ার তার পাশে বসতে সে একেবারে মায়ের দিকে না তাকিয়ে সোজা গাড়ি স্টার্ট দিল ভার্সিটির উদ্দেশ্যে। গাড়িটা এসে ভার্সিটির গেট পার হয়ে ভেতরে ঢুকে গেল। প্রতিদিনের মতো আজও সব মেয়েরা সিক্তদের আসার অপেক্ষায় ছিল। তাদের মাঝে শুরু হয়েছে আবার সিক্তকে নিয়ে নতুন আলোচনা। সিক্ত আর মায়ার পিকনিকের ঘটনা মোটামুটি ভার্সিটির সবাই জানে, কিন্তু সিক্তর সাথে কোনো মেয়ে ছিল তারা সেটা এখনো ধারণা করতে পারেনি। মায়াকে মোটামুটি এই ভার্সিটিতে কেউই তেমন চেনে না। আর এসব আলোচনার মাঝে তারা যা দেখলো তাতেই যেন তাদের চোখ কপালে ওঠার অবস্থা। প্রথমে যখন সিক্ত আর সাদাব তিহান গাড়ি থেকে নামলো সে পর্যন্ত পরিবেশ একদম স্বাভাবিক ছিল, কিন্তু যখনই তারা গাড়ি থেকে মায়াকে নামতে দেখলো, তাও আবার যখন তারা বুঝতে পারলো মায়া সিক্তর পাশের সিটে বসা ছিল, তা দেখেই যেন তাদের সমালোচনা তুঙ্গে চলে গেল। এটা দেখে যে যেমন ভাবছে পারছে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা নানা কল্পনা জুড়ে দিতে লাগলো। আর তাদের মতে এই মেয়েকে আগেও সিক্তর সাথে দেখেছিল তারা। আর এখন তারা এটাও শিওর হয়ে গিয়েছে যে পিকনিকের ঘটনায় সিক্তর সাথে থাকা মেয়েটি এই মেয়ে। তবে তাদের এসব কোনো কিছুই পাত্তা না দিয়ে সিক্তরা আর মায়া সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে এসে মায়া তাদের সবাইকে বলল, ধন্যবাদ ভাইয়ারা, এখন তাহলে আমি আসি। কথাটা বলেই মায়া একটা মুচকি হাসি দিয়ে তার ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর মায়ার সাথে যা ঘটলো তাতে যেন মায়া পুরোই থমকে গিয়েছে। সব কিছু যেন উলটপালট হয়ে গেল তার। কারণ হলো তাকে হঠাৎ করেই জড়িয়ে ধরা অপ্রত্যাশিত দুজন ব্যক্তি, যাদের সে এই মুহূর্তে কখনোই আশা করেনি, সে হয়তো চায়নি তারা আবার নতুন করে তার জীবনে আসুক। তাদেরকে দেখেই যেন মায়ার জীবনের পুরনো ঝড় আবার নতুন করে জেগে উঠছে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।